টিকিট পাওয়াটা একটু ঈদের সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওই এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কখন যাব, কখন ফ্যামিলির সাথে দেখা হবে, যে সবার সাথে সব কাজিনদের সাথে দেখা হবে, ওইখানের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে। আনন্দ তো এটাই। রেলপথে ঈদযাত্রা শুরু, সব ট্রেন সময়ে ছাড়লেও 11 সিন্দুর সহ দুটিতে বিলম্ব। সড়কে যানজট এড়াতে আগে ভাগেই ঢাকা ছাড়ছে পরিবারগুলো। চট্টগ্রাম থেকে সাগর পথে প্রথম ফেরি সার্ভিস উদ্বোধন। 1 ঘন্টায় 6 উপদেষ্টার বহর পৌঁছেছে সন্দ্বীপে। দুপুরে ভার্চুয়ালি যোগ দিবেন ডক্টর ইউনূস। রামপুরায় আগুনে পুড়ল 30টি অটোরিকশা, ক্ষতি কোটি টাকার বেশি। পানির উৎস সংকটে ভোগান্তি ফায়ার সার্ভিসের। এবং সপ্তাহের ব্যবধানে গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইলকেও হত্যা। 50,000-এর বেশি প্রাণহানি, যার 1/3 শিশু। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়, সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরু হয়েছে রেলের ঈদযাত্রা। বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা। এদিন প্রায় সব ট্রেন সময় মতো ছাড়লেও আন্তনগর, 11 সিন্দুর, প্রভাতী এবং বুড়িমারি এক্সপ্রেস বিলম্ব করে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। স্টেশন ম্যানেজার বলছেন, ইঞ্জিন সংকট এবং গোলযোগের কারণেই এমন বিলম্ব। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। প্রকৃতি তখনও চোখ মেলেনি। কমলাপুরের প্ল্যাটফর্মে সূর্যের আলো পৌঁছানোর আগেই হাজির উত্তরের যাত্রীরা। ভোর 6টায় রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসের ঢাকা ছাড়ার মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের রেলের ঈদযাত্রা। সকালের পর সময়ের সাথে বাড়তে থাকে যাত্রী চাপ। ছোটাছুটি আর কোলাহল বাড়ে দুপুর থেকে। পরিবার প্রিয়জন নিয়ে সম্পর্কের টানে এই যাত্রা। ফেরার আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা। তবে অভিযোগ উঠেছে বগির ভেতরের অপরিষ্কার পরিবেশ নিয়ে। সকাল থেকে সব ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কিশোরগঞ্জগামী 11 সিন্দুর প্রভাতী ছেড়েছে 1 ঘন্টা দেরিতে, আর লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস দেরি করে 1.5 ঘন্টা। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছে, ইঞ্জিন সংকট ও গোলযোগের কারণে এমন বিলম্ব। সোমবার 43টি আন্তনগর ও 25টি মেইল কমিউটার ঢাকা ছাড়বে। শুরু হয়েছে ফিরতি যাত্রার 3 তারিখের আগাম টিকিট বিক্রিও। অনলাইনে টিকিট কাটার লড়াইয়ে বেশিরভাগ যাত্রী টিকিট পাননি। তারাই 25% স্ট্যান্ডিং টিকিট কেটেই এভাবে দাঁড়িয়ে যাচ্ছেন প্রবেশ মুখে কিংবা সিট ধরে দাঁড়িয়ে। তবে দাঁড়িয়ে হোক কিংবা বসে, ঈদযাত্রায় বাড়ি ফেরাই যেখানে মুখ্য, প্রত্যাশা নিরিফেরা নির্বিঘ্নে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। রেলপথে ঈদযাত্রার আরও বিস্তারিত খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, দুটি ট্রেন বিলম্ব হওয়ার পর এবার কি সব ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, যাত্রীদের কোনো ভোগান্তির কোনো অভিযোগ আছে কিনা, বিস্তারিত জানাবেন। যাত্রীদের যে ভোগান্তির অভিযোগ সেটি আমরা ইতিমধ্যেও জানিয়েছি, যে তারা যেটি বলছে যে এবার বিলম্ব খুব বেশি না হলেও, যেহেতু এখন পর্যন্ত 12 থেকে 13টি ট্রেন গিয়েছে, তার মধ্যে 2টি ট্রেন বিলম্ব বেশি হয়েছে, বাকিগুলো মোটামুটি সময় মতো ছাড়ছে। এবং পরবর্তী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো যেহেতু এখন এই সময়টায় কোনো ট্রেনই ছেড়ে যাওয়ার কথা না। তারপর আমরা যেটি দেখছি, এই যে 1:30টার একটি ট্রেন, মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি মোহনগঞ্জগামী একটি ট্রেন, সেটি ইতিমধ্যে এখানে এসে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে। এবং বাকি যে ট্রেনগুলো সেগুলো উপস্থিত রয়েছে। এই মুহূর্তে কোনো ট্রেনই ছেড়ে যাওয়ার কথা না, যার কারণে বিলম্বর যে বিষয়টি সেটি এখনই বোঝা যাচ্ছে না। বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ বোঝা যাবে যদি এগুলো সময় মতো না ছাড়ে। তবে সকালবেলা যেই 2টি ট্রেনের কথা আপনি বলছিলেন, আমরাও বলেছি, বুড়িমারি এক্সপ্রেস সবচেয়ে বেশি 1.5 ঘন্টা দেরি করেছে। তারা যেটি বলছে যে ইঞ্জিন সংকটের কারণে ইঞ্জিন ঘুরে আসতে দেরি হতেই ট্রেনটি ছাড়তে পারেনি। সে সময় বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের অভিযোগ শুনেছি কেন বিলম্ব হচ্ছে, এবং পরবর্তী সময় সেটি ছেড়ে যায়। আমরা কমলাপুর রেল স্টেশন যে ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, আরেকটি যে ট্রেন সেটির ইঞ্জিনের গোলযোগের কারণেই দেরি হয়েছিল। এবং
এখন যে ট্রেনগুলো সেগুলো সময় মতোই প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে এবং আমরা যেটি দেখছি যাত্রীরাও যেহেতু সময় মতো বেশিরভাগ ট্রেন ছেড়ে যাচ্ছে, যাত্রীরা আগে থেকে এসে অপেক্ষা করছেন না। আজকে প্ল্যাটফর্মে বলা যায় একেবারেই স্বাভাবিক যেই যাত্রী চাপ সেটি ঈদের সময় থাকে সেটি দেখা যাচ্ছে, একেবারে বাড়তি কোনো চাপ দেখা যাচ্ছে না, যেহেতু সব টিকিট আসন সংখ্যার সমান টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। সেক্ষেত্রে আসন সংখ্যার সমান, অর্থাৎ শুধুমাত্র আন্তনগর ট্রেনেই 33,000 যে টিকিট বিক্রি হয়েছে সেই 33,000 টিকিটের যাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই 33,000 টিকিট ছাড়াও আন্তনগর ট্রেনের নির্ধারিত যে ট্রেনগুলো রয়েছে বেশিরভাগ ট্রেনই আন্তনগরে 25% স্ট্যান্ডিং টিকিট পাওয়া যায় এবং সেই 25% স্ট্যান্ডিং টিকিটে আজকে আমরা স্ট্যান্ডিং টিকিটে খুব বেশি চাপ রয়েছে তাও কিন্তু না, যারা দাঁড়িয়ে যেতে চায় তারা টিকিট কেটে আন্তনগরে যেতে পারছে এবং মেল কমিউটার রয়েছে 25টি, আরও সেগুলোতে দাঁড়িয়ে এবং বসে যাওয়ার সুযোগ থাকছে। 3 থেকে 4 ঘন্টা আগেই টিকিট এখানে বিক্রি হচ্ছে। তো এই ছিল অপশন আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এই যাত্রার প্রথম দিনের সবশেষ খবর। ঈদে ঘরমুখী মানুষের ট্রেন যাত্রার সবশেষ খবর জানাতে আমাদের সাথে কমলাপুর থেকে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। এদিকে সড়কে যানজট এড়াতে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন পরিবারগুলো। চাপ বাড়ছে মহাসড়কগুলোতে, সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। ঈদযাত্রার আরও খবর জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। তবে শুরুতে ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই যে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন আর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু ঈদ এবং যার কারণে কিন্তু ঈদে ঘর ফেরা মানুষের যেমন চাপ বাড়ছে ঠিক তেমনি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু গাড়ির চাপটা কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ শহরের অন্যতম একটি প্রাণকেন্দ্র ত্রিশালে বাস স্ট্যান্ড এলাকায় রয়েছে এবং এখানে আসার পর যেটা আমরা দেখতে পেরেছি এবার অন্যান্য বারের তুলনায় সড়কে কিন্তু বিশৃঙ্খলার মাত্রাটা কিন্তু অনেক বেশি। আমরা যদি একটু দেখাতে চাই যে মহাসড়কের উপরে কিন্তু যত্রতত্রভাবে সিএনজি স্টেশন এবং সিএনজি দাঁড় করিয়ে কিন্তু যাত্রী ওঠানোর একটা হিড়িক কিন্তু লেগে গেছে এবং ঢাকা থেকে ছেড়ে আসা যে বাসগুলো রয়েছে, বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে সেগুলোও কিন্তু কোনো শৃঙ্খলার মধ্যে চলছে না এবং এই শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য সেগুলো কিন্তু আমরা চোখে পড়ছে না, যার কারণে কিন্তু এবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজটের অন্যতম একটি কারণ হিসেবে কিন্তু আসলে সড়কের এই মহাসড়কের এই বিশৃঙ্খলাটাকে অনেকে দায়ী করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যথাযথভাবে কে কাকে ওভারটেক করে যাবে এবং কে যাত্রী তুলবে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা এই কারণেই কিন্তু বিভিন্ন সময় কিন্তু এই বিশৃঙ্খলাগুলো হচ্ছে এবং এর আগে আমরা যে আগে সংযোগে যেটা আমরা দেখতে পেরেছিলাম চুরখাই এলাকায় কিন্তু সারিবদ্ধভাবে বালির ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে রাস্তার উপরে, যার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বড় সমস্যাটা হলো যে এই সময়টাতে এসে সড়কে কিন্তু একটা ঝুঁকি থেকে যায় দুর্ঘটনার, যে দুর্ঘটনার বেশিরভাগই কিন্তু আসলে এই বালিবাহিত ট্রাকগুলোর কারণে হয় এবং সেই বারবারই কিন্তু আসলে যারা সাধারণ যাত্রী রয়েছেন, যারা বাস চালক রয়েছেন, যারা ড্রাইভার রয়েছে তারা বলছিলেন যে আসলে এই মহাসড়ক থেকে আসলে বিভিন্ন স্ট্যান্ড এবং 3 হুইলার সহ যে বাড়িবাহী ট্রাকগুলো রয়েছে সেগুলো অপসারণের জন্য আমরা বিভিন্ন জায়গাগুলোতে সকাল থেকেই ঘুরছিলাম। আসলে সেখানে ঘোরার পর যেটা দেখলাম যে সড়কের সবচেয়ে বড় যে এখনও যে বিশৃঙ্খলা এবং বিভিন্ন মাঝখান থেকে যে যাত্রী ওঠানামা করা সেটি কিন্তু থামছে না এবং দেদারসি কিন্তু সড়কে অটো সিএনজি মতো যে 3 হুইলারগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে এবং সড়কে কিন্তু এই যাত্রায় কিন্তু ঝুঁকি কিন্তু একটু থেকেই যাচ্ছে। সব মিলে বলা যায় যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই দিয়ে মহাসড়কটি দিয়ে কিন্তু নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী সহ বিভিন্ন এলাকার কিন্তু যাত্রীরা কিন্তু ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসে তারা কিন্তু সেখানে যায় এবং এখন পর্যন্ত কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আগে ভাগেই কিন্তু অনেক যাত্রী কিন্তু আসলে ঈদে বাড়ি ফিরছেন এবং পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যাত্রা বাড়ছে, সুতরাং চাপটা কিন্তু মহাসড়কে গাড়ির বেড়েই চলেছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ। এবার কাউসারের কাছে যেতে চাই। কাউসার, আমরা শুনছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশিরভাগ অংশে বিশৃঙ্খলার চিত্রটাই চোখে পড়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কি অবস্থা আর যানজট এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা?
যানজট এড়াতে প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল থেকে প্রায় 750 পুলিশ মির্জাপুরের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত 3 শিফটে দায়িত্ব পালন করবেন। আর আমি যদি যমুনা সেতুর তথ্য দিয়ে শুরু করি আপনাকে, সেটা হচ্ছে যে স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার করে। গত রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় প্রায় 22,300 যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনের যানবাহনের সংখ্যা বেশি। আমি আছি ইলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। এই মহাসড়ক দিয়ে উত্তর পশ্চিমাঞ্চলের সহ প্রায় আশেপাশের 23টি জেলার যানবাহন চলাচল করে থাকে। আর ঈদকে ঘিরে এই যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে। আমি মহাসড়কের নগর জলপাই, রাবনা এবং এলেঙ্গা বাস স্ট্যান্ডে লক্ষ্য করেছি অন্যান্য দিনের তুলনায় আজকে গড়মুখ্য মানুষের চাপ অনেকটাই বেশি। তবে যাত্রীরা অভিযোগ করেছেন যে স্বাভাবিক সময়ে যে ভাড়া 300 টাকা নেওয়া হতো সেই ভাড়া আজকে 500 থেকে 800 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এই বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। আর এছাড়া বাস চালক যারা রয়েছেন তারা বলছেন যে তারা উত্তরাঞ্চল থেকে খালি গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছেন, যে কারণে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এছাড়া তারা একটু অভিযোগ করেছেন যে স্বাভাবিক সময়ে টাঙ্গাইলের আশিকপুর, রাবনা এবং এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় 15 থেকে 20 টাকা চাঁদা নেওয়া হলেও এখন 30 থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত বাস থেকে চাঁদা নিচ্ছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নামে। এ বিষয়ে তারা জেলা পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আমি যেখানে আছি এটি এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা। মহাসড়কে 3 হুইলার বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষেধাজ্ঞা থাকলেও আমার পিছনে কিন্তু সারিবদ্ধভাবে এই নিষিদ্ধ যানবাহন মহাসড়কে সেগুলো কিন্তু পার্কিং করে রাখা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। আমার সামনে এবং পিছনে দায়িত্ব পালন করলেও কিন্তু এগুলো তারা অপসারণ করছেন না। আর এতে করে এই বাস স্ট্যান্ড এলাকা পার হতে 30 থেকে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগলো। এই অবৈধ পার্কিং এর কারণে কিন্তু 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগছে। তারা এই মহাসড়ক ব্যবহারকারী বিশেষ করে বাস চালকরা বলছেন যে এখানে যাতে অবৈধ পার্কিং বন্ধ করা হয় সেটি তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আমি লক্ষ্য করেছি যে এই মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি কিন্তু মোটরসাইকেল অনেকেই ঝুঁকি নিয়ে উত্তরাঞ্চলে যাচ্ছেন। আমার সাথে একজন চালক জানিয়েছেন, তিনি বলছেন যে ঢাকা থেকে এই এলেঙ্গা পর্যন্ত আসতে তার 2 ঘন্টা সময় লেগেছে। তিনি বলছেন যে আগামীতে যদি টোলে সমস্যা না হয় তাহলে খুব একটা যানজট হবে না। তবে সেতু 2 লেন হওয়ায় তারা কিন্তু যানজটের সংখ্যা করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। মহাসড়কে ঈদ যাত্রার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। এবার অন্য প্রসঙ্গ, আওয়ামী লীগের দোসররা এখনও পরিবহন সেক্টরে সক্রিয়। ঈদ যাত্রায় তাদের অসহযোগিতা পরিবহন সেক্টরকে ভোগাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদ বকশিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না পরিবহন শ্রমিকরা। সড়ক ও মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধসহ সড়কপথে যে কোনো নামে চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে সারা দেশের থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের বিশেষ টহলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রোজায় রাজধানীর প্রধান সড়কগুলোতে যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে 3 চাকার বাহন রিকশা। অনিয়ন্ত্রিত এসব রিকশা সামাল দিতে বেশ বেগ পেতেই হচ্ছে ট্রাফিক পুলিশকে, অতিষ্ঠ সাধারণ মানুষও। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে রিকশা ট্র্যাপার চালু হয়েছে, তবে বেশিরভাগ চালকই এর তোয়াক্কা করছেন না। আরও জানাচ্ছেন সানি মৃধা। রাজধানীর মূল সড়কগুলোতে বেপরোয়াভাবে চলছে রিকশা। গতিবিধি, লাইন লেন মানার কোনো বালাই নেই। সড়কের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেন রাজপথ দখলে ব্যস্ত রিকশা চালকরা। যে যেভাবে পারছে এলোপাতাড়ি প্রবেশ করছে গুরুত্বপূর্ণ সব সড়কে। রিকশার এমন আধিপত্যে বাকি সব বাহন যেন অসহায়। অলিগলি থেকে মূল সড়ক সবখানি এখন একই চিত্র। এর মধ্যে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। একই সাথে সড়ক দখল করে এসব বাহন যত্রতত্র রাখায় বাড়ছে যানজটও। দীর্ঘদিন এমন সমস্যার কোনো প্রতিকার না মেলায় নগরিকবাসীর কণ্ঠে কেবল অসহায়ত্বের সুর। অটোরিকশা আমি পার্সোনালি সাপোর্ট করি না, বিকজ অটোরিকশায় ব্রেকে একটা প্রবলেম থাকে, ব্রেক করা যায় না, সাডেনলি কোথাও ধাক্কা লেগে যায়, দেন অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে। রিকশাওয়ালা ডাইনও তাকায় না, বামও তাকায় না, সাইড দেয় না, রাস্তায় জ্যাম হয়ে থাকে। অটোরিকশা এমনিও হচ্ছে
মেইন রোডের উপর আগে চলার পারমিশন ছিল না, ইদানিং হয়েছে। রিক্সা মনে হয় মানে ঢাকা শহরে রাজত্ব করতেছে বর্তমান যে অবস্থা, রিক্সাওয়ালারা পুলিশ ট্রাফিক কারোর মানে না। নগরীতে প্রতিনিয়তই পাল্লা দিয়ে বাড়ছে রিকশার সংখ্যা। সেই সাথে রোজা ও ঈদকে সামনে রেখে বাড়তি আয়ের আশায় নতুনভাবে রাজধানীতে প্রবেশ করেছে অনেক বাহন। নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও বিভিন্ন জরিপ অনুযায়ী রাজধানীতে বর্তমানে প্যাডেল ও অটোরিকশা রয়েছে প্রায় 20 লাখ। এর মধ্যে আবার বেশিরভাগেরই নেই লাইসেন্স। ফলে শুধু রিকশা সামাল দিতেই অতিষ্ঠ ট্রাফিক পুলিশ ও সহযোগীরা। প্রথমত অটোরিকশা হয়, পায়ের চালিত রিকশা, ওনাদের জন্য রাস্তার মধ্যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর মানুষ যে যারা ভুক্তভোগী তারা তো আর কিছু বলার মতো নাই। ব্রেক নাই, গাড়ি দাম করে মারিয়ে দেয়। আবার সিগন্যাল দিলে, পিছনে সিগন্যাল দিলে ওরা দেখা যায় পাইজ হইতে বাইরে যাইতেই আছে। আমরা রিক্সাটাকেই চ্যালেঞ্জিং মনে করি এবং তাদের জন্য আমাদের স্পিডটা কমে যায় এবং আমরা এটা নিরসনের জন্য কাজ করতেছি। অনিয়ন্ত্রিত চলাচল, আইন না মানা সহ সবকিছুই অকপটে স্বীকার করছেন রিকশা চালকরা। কোনো ড্রাইভার মানা চলে না, বিজয় আমাকে দাসাই দাসা। সবাই যদি সিগন্যাল মানা চললো না তাহলে কোনো ঝুট ঝামেলা আসবে না। 400 টাকা করে মাসের রেগুলার জমা ভাই। আমার যদি 400 টাকা আমার গলি থেকে না উঠে আমার তো মেন রোডে আসতেই হবে। এটা তো সবসময় দেখি এটা দুর্ঘটনার একটা কারণ। যদি এটা নিয়ম মেনে চলে তাহলে সমস্যা হয় না, নিয়ম মানে না, অটোওয়ালারা নিয়ম মানে না। বারবার নিয়ম করেও সড়ক নিয়ন্ত্রণে অনেকটাই ব্যর্থ প্রশাসন। এমনকি উচ্চ আদালত থেকে নিষিদ্ধ করা হলেও চালকদের আন্দোলনের মুখে সেটা তুলে নেয় আদালত। তবে এবার বেপরোয়া চলাচল রোধে পরীক্ষামূলকভাবে রিকশা ট্রাপার স্থাপন করেছে ট্রাফিক বিভাগ। যদিও এতে দু একটি আটকে গেলেও বেশিরভাগ রিকশাই পার হতে সক্ষম হচ্ছে। সরাসরি দেখলাম, আমার চোখের সামনেই দেখলাম একটা রিকশা অ্যাঙ্গেল করে উঠাইছে। আমার ভুল হয়ে গেছে, আমি নতুন আসছি তো ভুল হয়ে গেছে ভাই। ওই সঙ্গেলে মানা করছে স্যারে, উনি জাত দেয় নাই। এই সঙ্গেল যেমন বলে যে জাত দেবো, আমাকে জোর করে নিয়ে আসতেছে। এভাবেই চালকরা পার হয়ে যাচ্ছেন রিকশা নিয়ন্ত্রণ ট্রাপার, অর্থাৎ সড়কে অনিয়ন্ত্রিত রিকশা রোধে যে পদ্ধতি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে সেটিও বলা যায় এক প্রকার অকার্যকর। ফলে কর্তৃপক্ষকে বেপরোয়া 3 চাকার বাহন রোধে আবারও হয়তো নতুন করে ভাবতে হবে। সানিম মৃধা, এখন, ঢাকা। প্রথমবারের মতো চট্টগ্রামের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপ নৌপথে গেছে ফেরি। সকালে 9টার দিকে বাঁশবাড়িয়া ঘাট থেকে ফেরিটি ছেড়ে যায়। এর আগে সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সহ আরও 5 উপদেষ্টা। সেখানে নাম ফলক উন্মোচন শেষে ফেরিতে করে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেন তারা। প্রায় 1 ঘন্টার যাত্রা শেষে সন্দ্বীপের গুপ্তছড়ায় পৌঁছায় 6 উপদেষ্টাকে বহনকারী ফেরিটি। এই সেবার মাধ্যমে সন্দ্বীপের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টারা। এরপর সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। দুপুরে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এটা কোস্টাল এরিয়া, এটা কিন্তু টেম্পোরারি। হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল একসাথে নিতে পারবেন না। আমাকে বিআইডব্লিউটি চেয়ারম্যান বলেছেন যে তিনি 4টা সি ট্রাক দিতে পারবেন এখানে। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। এটা কিন্তু খুব কঠিন, সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে। কিন্তু এইটা এখনও কনস্ট্যান্টলি মনিটরিং করতে হবে। বর্ষাকালে কী হবে আমরা তো জানি না। বিকেএসপিতে ডিপিএলে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। সাভারের একটি হাসপাতালে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। হেলিকপ্টারে ঢাকায় আনা হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান শাওন। শাওন, তামিমের এখন কি অবস্থা, জানতে পেরেছেন কিছু? জি রওশন, আমার কিছুক্ষণ আগেই কথা হলো, এখন তিনি কেপিজি হসপিটালে আছে, যেটা সাভারে অবস্থিত, এবং সেখানে তিনি লাইফ সাপোর্টে আছেন। আমি যদি শুরু থেকে বলি, আজকে যখন শাইনপুকুরের সাথে মোহামেডানের ম্যাচ ছিল, সেই ম্যাচে টসও করেছেন তামিম ইকবাল, এবং টসের পরে আসলে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন, এবং যত সময় গড়িয়েছে তার পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি ততটাই খারাপ হয়েছে, এবং এক পর্যায়ে তাকে সেখান থেকে ইমার্জেন্সিভাবে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং ডাক্তারের সাথে কথা বলে তার মাইনর অ্যাটাক, প্রথমে যেটা বলা হয়েছিল মাইনর অ্যাটাকের কথা, এবং তিনি সে সময় হেলিকপ্টারও ম্যানেজ করা হয়েছিল এবং হেলিকপ্টারে করে তাকে এভার কেয়ার হসপিটালে আনারও একটা কথা ছিল।
কিন্তু ডাক্তার সে সময় আসলে সেটাতে সায় দেয়নি, কারণ জার্নি করলে সেটা তামিমের সেই অবস্থায় আর কি শরীরের জন্য খারাপ হতে পারত এবং তাকে সে সময় আইসিইউতে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা আরও যখন অবনতি হয় পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি লাইফ সাপোর্টে আছে এবং সেখানে বিসিবির আজকে একটা মিটিং ছিল 19তম যে সভা, সেই সভাটা আসলে তামিম ইকবালের শারীরিক এই অবস্থার কারণেই শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয়েছে এবং বোর্ডের বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের মধ্যেও কেউ কেউ আসলে সাভারের পথে রওনা হয়েছেন। আমরা নিজেরাও আসলে সাভারের পথে রওনা হয়েছি, কিন্তু দর্শকদের তামিম ইকবালের সর্বশেষ যে আপডেটটা সেটা জানানোর জন্য আমি রাস্তা থেকে দাঁড়িয়ে আসলে লাইভটা দিচ্ছি এবং সর্বশেষ আপডেট আমার কাছে যতটা এসেছে তামিম ইকবালের অবস্থা, তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন এবং তার অবস্থা আমি সর্বশেষ যদি কোনো আপডেট পাই সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব। নিপেলে খেলতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে যান ক্রিকেটার তামিম ইকবাল, সে বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রেদওয়ান শাওন। প্রথমবার চট্টগ্রামের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছেছে ফেরি কপোতাক্ষ, সেখানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমি শুরুতেই কবি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করতে পেরেছি। আমি শ্রদ্ধা জানাই বেশিরভাগের বিরুদ্ধে 24শে জুলাইয়ের ছাত্র শ্রমিক জনতা গণঅভ্যুত্থানে নিহত শহীদ আহতদের প্রতি তাদের আত্মত্যাগের কারণে সবাইকে দেখতে পাচ্ছি আমি করতে পারছি এবার চেষ্টা করছে খুবই একটা স্মরণীয় দিন। অবশেষে একটা নিরাপদে আমরা চট্টগ্রাম সবাইকে নিয়ে চলাফেরা করতে পারবো। যারা শিশু, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, তাদেরকে নিয়ে একেবারে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা যাতায়াত করতে পারবো। সেটার জন্য খুবই খুশি সবাই আসছেন, সবাইকে দেখতে পাচ্ছি, সেজন্য ভালো লাগছে। আমি সন্দ্বীপ বাংলাদেশের অন্যতম উপকূলীয় দ্বীপ। স্বাধীনতার অর্ধশতাব্দী পরে ঐতিহ্যবাহী এই জনপদের সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে কোন কার্যকর ব্যবস্থা করে ওঠেনি। কি লজ্জার কথা, 50 বছর পর হয়ে গেল। এদিকে বিরাট শহর, বিরাট বন্দর, সবকিছু চলছে। এখানে আসলে নিজের বাড়িতে যাওয়ার সময় কোথায় মধ্যযুগীয় অবস্থার মধ্যে আমাদের চলছে না। আমাদের কাছে মনে থাকে এবং এটা সত্য করে যাচ্ছে, এটা নিয়ে কোনো উচ্চবাচ্চা হচ্ছে না। আজকে আমরা সেই কলঙ্ক থেকে মুক্ত পেলাম, সেই জন্য সবাই মিলে করে একটা হাত তালি সবাই এর থেকে আরো সুন্দরভাবে হয় নিরাপত্তার সঙ্গে সঙ্গীত যাওয়ার কথা শুনলে মনে যেন ভয় না যাবে যে কি বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, এরকম যেন মানুষ আছে। এবং শুধু নিজেরা যাবো না, এখন বন্ধু বান্ধব বিদেশ থেকে যারা আসবে তাদের সবাইকে নিয়ে ওখানে যাবো। এখানে উৎসব করার জন্য সবাই আসবে। আপনাদের সন্দীপের লোক সারা আমেরিকা ডুবে যাচ্ছে, নিউ ইয়র্ক শহর তারা ভর্তি করে রেখেছে কোথায় যাচ্ছিস এরকম যেন না, এখন ভর্তি করে তাদের ওখানকার বন্ধু বান্ধবদের নিয়ে আসবে দেখাতে আমাদের বাড়ি কোথায় দেশ কোথায়। এবং যে চট্টগ্রাম শহরে যা পাওয়া যায় না সন্দীপে তার থেকে বেশি পাওয়া যায়। কারণ আপনাদের সেই সুযোগ আছে, আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাবেন সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র সন্দ্বীপে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
রাজধানীর বিপণী বিতান এবং মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন দোকানগুলোতে, আর বিক্রেতাদের বেচাকেনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ওকে ভাই, সাগর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ঈদ তো ঘনিয়ে আসছে, খুব বেশি সময় নেই ক্রেতাদের হাতে, অনেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন। তার আগে আসলে মার্কেটগুলো এবং বিপণী বিতানগুলোতে কেমন ভিড় করছেন এবং বিক্রেতাদের ব্যস্ততা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রাজধানীর নিউ মার্কেটে আমরা ঘুরে দেখেছি যে ঈদ কেনাবেচার যে খবরাখবর সেটির যে সবচেয়ে যেটি তথ্য সেটি হচ্ছে যে ঈদের মাত্র আর কয়েকদিন বাকি আছে। সেই দিক থেকে আমরা দেখেছি যে মানুষের ঈদের যে কেনাবেচা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা 20 রমজানের পর থেকে ঈদের যে কেনাবেচা সেটি অত্যাধিক হারে বাড়তে আমরা দেখেছি। এখন আমরা রাজধানী নিউ মার্কেটে আছি, সেখানে আমরা ঘন্টা দুয়েক থেকে যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে মানুষের ঈদ কেন্দ্রিক যে কেনাবেচা সেটি আরও বেশি বেড়েছে। যারা ক্রেতা আছেন তারা বলছেন যে তাদের পছন্দের পোশাকগুলো তারা দেখে শুনে কেনাকাটা শুরু করেছেন। একই সঙ্গে পছন্দের পোশাকের মধ্যে রয়েছে পাঞ্জাবি, থ্রি পিস, এছাড়াও শিশুদের যে পোশাক রয়েছে, শিশুদের ছোট পাঞ্জাবি এবং সামনে যে গরমকাল, সে গরমকালে চিন্তা করে হাফ শার্ট, টি শার্ট, এই ধরনের পোশাকগুলো তারা বেশি বিক্রি হচ্ছে বলে আমাদেরকে যারা ক্রেতা তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও একটি বিষয় আমরা লক্ষণীয় যে এইবার যেহেতু রোজার ঈদ যেহেতু চলে আসছে, সুতরাং আজকে 23 রমজান, আজ থেকে মাত্র হাতে 6 থেকে 7 দিন সময় আছে। তো ব্যবসায়ীরা বলছেন যে তাদের প্রত্যেকবারই তাদের একটি উপলক্ষ থাকে যে ঈদের শেষ সপ্তাহে কেনাবেচার যে একটি ব্যাপার, সেটির দিক থেকে তুলনা করলে গত বছরের তুলনায় এবার ঈদের কেনাবেচা কম হচ্ছে। কিন্তু এই বছরে যতগুলো উৎসব রয়েছে সে উৎসবের মধ্যে ঈদের যে কেনাবেচা সেটির মধ্যে সবচেয়ে বেশি কেনাবেচা চলছে। রাজধানীর নিউ মার্কেটের যে পোশাক আশাকের যে দোকানগুলো রয়েছে সে পোশাক আশাকের মধ্যে দরদামের কিছু বিষয় আছে। সে দরদামের যদি কথা বলা যায় সেক্ষেত্রে দরদামের মধ্যে মানুষ যারা ক্রেতা আছেন তারা দরদাম করে পোশাক আশাক কিনছেন। এর মধ্যে থেকেই তারা তাদের পছন্দের পোশাক কিনে তারা ঈদ যাপনের জন্য যে তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করছেন। তো রাজধানীর এই ছিল নিউ মার্কেট থেকে আমার সবশেষ তথ্য। যতই ঘনিয়ে আসছে ঈদ উল ফিতরের দিন, ততই বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। এছাড়া বিদেশি পণ্যের পাশাপাশি কদর বাড়ছে দেশীয় প্রসাধনীর, বলছেন বিক্রেতারা। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। এবার রোজায় অন্য সময়ের মতোই ঈদ বাজারে চোখে পড়ার মতো ভিড়। কেবল নতুন পোশাক নয়, পছন্দের প্রসাধনীর ব্যবহারে নিজেকে নতুন করে সাজিয়ে নিতেও আগ্রহী ক্রেতারা। শিশু থেকে শুরু করে নারীদের হাতে মেহেদির নকশায় পূর্ণতা পায় ঈদের আনন্দ। পোশাকের সঙ্গে হাত ভর্তি মেহেদি থাকলে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়। তাই পোশাকের সঙ্গে প্রসাধনীর দোকানে বাড়ছে ক্রেতা সমাগম। ফরিদপুরের নিউ মার্কেট, চকবাজার সহ 9টি উপজেলার হাটবাজারগুলোতেও একই চিত্র। ঈদ উপলক্ষে বাজারে এবার দেশীয় পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। যতদিন যাবে তত আরো বেশি ভিড় হবে, এই জন্য আর কি নিলাম, আগে ভাগেই নিচ্ছি আর কি। এই কারণে সবকিছুর দামই স্বাভাবিক আছে, ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মার্কেট করবো। এদিকে শহরের সকল বিপণী বিতানে ক্রেতাদের কথা চিন্তা করে আনা হয়েছে নানা ডিজাইনের পোশাকের কালেকশন। এছাড়া রমজানের মাঝামাঝিতে এসে ঈদের কেনাকাটার সঙ্গে চাহিদা বাড়ছে প্রসাধনীর, বলছেন ব্যবসায়ীরা। দেশি পণ্য অনেক ভালো চাহিদা বর্তমান আগের তুলনায়, বাইরের পণ্য খুবই কম চলতেছে। ব্যান্ড বা মালা টালা এগুলো বেশি চলে। আর মেহেদির চাহিদাটা হচ্ছে কি, আমাদের কাছে রাঙাপুরে আছে, মমতাজের কালারগুলো এবার একটু গর্জিয়াস করে, গতবার থেকে এবার একটু গর্জিয়াস কালার করছে। ফরিদপুরের জেলায় বিভিন্ন মার্কেটে ছোট বড় মিলিয়ে রয়েছে শতাধিক প্রসাধনীর দোকান। প্রতিদিনই এখানে আশপাশের জেলা থেকে ভিড় করেন ক্রেতারা। এখন ফরিদপুর। বকেয়া বেতন ভাতার দাবিতে চট্টগ্রাম ইপিজেডের প্রধান গেট বন্ধ রেখে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, শ্রমিকদের বিক্ষোভের এখন সবশেষ কি পরিস্থিতি জানাবেন?
রওশন শ্রমিকরা কিন্তু ইপিজেডের প্রধান গেট থেকে সরে গিয়ে বর্তমানে ইপিজেডের সামনের যে গুরুত্বপূর্ণ সড়ক সেখানে অবস্থান নিয়েছে এবং তারা সেখানে রাস্তায় বসে আছে। কিছুক্ষণ আগে ব্যবসার নির্বাহী পরিচালক আব্দুল সোবহান এসে তাদের সাথে কথা বলেছেন এবং তিনি তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি জানিয়েছেন মালিকের সাথে তাদের কথা হয়েছে এবং আগামীকাল মালিক তাদেরকে বলেছে যে বেতন পরিশোধ করবেন। তবে শ্রমিকরা মালিকের এই কথায় তারা আস্থা রাখতে পারছে না এবং তাদের অভিযোগ যে এর আগে এই মাসে তাদেরকে বেশ কয়েকবার সময় দেওয়া হয়েছে। সবচেয়ে আজকে তাদেরকে বলা হয়েছিল যে বেতন দেওয়া হবে এবং সেই অনুযায়ী তারা কারখানায় এসেছিলেন, কিন্তু মালিক তাদের সাথে দেখা করেনি এবং তিনি তাদেরকে এক অডিও বার্তায় বলেছেন যে আগামীকাল তাদেরকে বেতন দেওয়া হবে। তবে যেহেতু এর আগেও বেশ কয়েকবার কথা দেওয়া হয়েছে এবং একদিন পরে ইপিজেড বন্ধ হয়ে যাবে ঈদের ছুটির জন্য, তখন কিন্তু তারা তাদের ধারণা যে মালিক হয়তো সময় নষ্ট করছেন তাদের বেতন না দেওয়ার। এই অবস্থায় গত 2 মাস ধরে তারা আসলে চরম কষ্টে দিনাতিপাত করছেন। হাতে অর্থ না থাকায় এবং বেতন না পাওয়ায় তারা ঘর ভাড়া পরিশোধ করতে পারছেন না। তাদের দোকানে বকেয়া জমে গেছে এবং অনেক ক্ষেত্রে বাড়ির মালিক এবং দোকানদাররা তাদেরকে হেনস্থা করছেন। এই অবস্থায় তারা আসলে নিরুপায় হয়ে সড়ক অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে আজকে যদি তারা বেতন না দেয় তাহলে তারা সড়ক ছাড়বেন না। এক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম ইপিজেডের সামনের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিমানবন্দর পর্যন্ত এবং এখান থেকে সলগোলা সিমেন্ট ক্রসিং এবং ওদিকে চট্টগ্রাম বন্দর কাস্টম সহ আগ্রাবাদের যে গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়ক দিয়ে চট্টগ্রাম বন্দরে ইপিজেড থেকে সব পণ্যবাহী গাড়ি চলাচল করে এবং দীর্ঘ প্রায় কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে প্রায় পতেঙ্গা কাঠগড় পর্যন্ত এবং এক্ষেত্রে পণ্যবাহী গাড়ি ট্রাক কাভারভ্যানগুলো কিন্তু আটকা পড়েছে এবং অনেক যাত্রীবাহী যানও আটকা পড়েছে এবং এসব গাড়ির চালক এবং যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন। কিন্তু শ্রমিকরা তাদের দাবিতে অনড় এবং তারা বলছেন যে তারা আসলে আস্থা পাচ্ছেন না এবং তাদের অভিযোগ যে মালিক আসলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ঈদের ছুটির পর তাকে আর পাওয়া যাবে না এবং তারা বেতন পাবেন না এবং তারা কিন্তু বাড়িও যেতে পারছেন না এবং তারা আসলে চরম কষ্টে দিন যাপন করছেন এবং তাই তারা পুলিশ প্রশাসন এবং ব্যবসা কর্তৃপক্ষকে এ ব্যাপারে আসলে আজকের মধ্যেই এটার একটা সুরাহা করার তারা দাবি জানাচ্ছেন। তো এখন পর্যন্ত কিন্তু শ্রমিকরা সড়কেই আছে এবং সে কারণে কিন্তু দীর্ঘ যানজট তৈরি হয়েছে পুরো আগ্রাবাদ, টাইগার পাস, দেওয়ানহাট থেকে শুরু করে পতেঙ্গা কাঠগড় এবং বিমানবন্দর পর্যন্ত এবং এই কারণে কিন্তু বন্দরের মুখী যেসব গাড়ি আছে সেগুলো কিন্তু পণ্যবাহী গাড়ি এবং ইপিজেড থেকে কোনো গাড়ি যেমন বেরোতে পারছে না, আবার চট্টগ্রাম বন্দর থেকে ইপিজেড এবং বেসরকারি যে কন্টেনার ডিপোগুলো আছে সেগুলোতে কোনো গাড়ি চলাচল করতে পারছে না এবং এক ধরনের অচল অবস্থা বিরাজ করছে। তো রওশন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম ইপিজেডে পোশাক শ্রমিকদের যে আন্দোলন তার সবশেষ। চট্টগ্রামে বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। রাজধানীর পূর্ব রামপুরায় ডিআইটি রোড সংলগ্ন ফার্নিচারের দোকান, সিএনজি অটোরিকশার গ্যারেজ সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে পুড়ে গেছে। সোমবার ভোর 5:30টার দিকে আগুনের সূত্রপাত। 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুন লাগার কারণ জানা যায়নি এখন পর্যন্ত। সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাতে যান সবাই। ভোর 5:15 নাগাদ আগুন লাগলে 2-1 জনের ডাকাডাকিতে বের হয়ে আসতে থাকেন অনেকে। কয়েকজন চেষ্টা করলেও পানির স্বল্পতায় সাথে সাথে নেভানো সম্ভব হয়নি আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুতই দুর্ঘটনাস্থলে আসেন তারা। ততক্ষণে রাস্তার পাশে ফার্নিচার এবং চায়ের দোকান এবং গ্যারেজে থাকা প্রায় 30টি সিএনজি অটোরিকশা পুড়ে যায় আগুনে। পাশের ভবনের 3 তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায় আশেপাশের কোথাও তেমন কোনো পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। এদিকে সিলেটে নির্যাতনের শিকার হয়ে এক গৃহ পরিচালিকার মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত 2টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, শারীরিক নির্যাতনের শিকার হয়েই তার মৃত্যু হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, নিহত লাকি আক্তার একজন চিকিৎসকের বাড়িতেই কাজ করার সময় নানাভাবে নির্যাতনের শিকার হন। পরে অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় হাসপাতালে। মৃত্যুর বিষয়ে ময়না তদন্ত না করে মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। তবে এই বিষয়ে নগরীর শাহপরান থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের বাবা-মা। এবার আন্তর্জাতিক।
পার্লামেন্ট ভেঙে দিয়ে 28 এপ্রিল কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার মাত্র 2 দিন, সপ্তাহের মধ্যেই রোববার এই ঘোষণা দেন মার্ক কার্নি। এর ফলে দেশটিতে নির্বাচনের দৌড় শুরু হয়ে গেছে। এমন এক সময় নির্বাচন হতে যাচ্ছে যখন কানাডা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের মুখোমুখি। এছাড়া কানাডাকে ডোনাল্ড ট্রাম্পের 51তম মার্কিন অঙ্গরাজ্য করার ভাবনাও বিতর্কের জন্ম দিয়েছে। তাই কানাডা বিরোধী ট্রাম্প নীতির কারণে সংকট মোকাবিলায় জনগণের কাছে ইতিবাচক সমর্থনের আহ্বান জানিয়েছেন মার্ক কার্নি। ইস্তানবুলের মেয়র একরাম ইমামুলকে কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভে আরও উত্তাল হয়ে গেছে তুরস্ক। পঞ্চম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভ চলছে দেশটিতে। রোববার হাজার হাজার বিক্ষোভকারীর র্যালিতে পেপার স্প্রে ছুড়েও তাদের বিক্ষোভ দমাতে পারেনি পুলিশ। আঙ্কারাতে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ব্যবহার করে জলকামান। ইস্তানবুল আর ইজমিরেও চলছে বিক্ষোভ। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বর্তমান প্রেসিডেন্ট রিয়েপ তাইয়েপ এরদোয়ানের মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই ইমামুলু। দুর্নীতির শাস্তি হিসেবে রোববার ইস্তানবুলের একটি আদালত তার কারাদণ্ড ঘোষণা করে। শেষ করবো এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ডিপিএলে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক তামিম ইকবালের, সাভারের হাসপাতালে লাইফ সাপোর্টে ঢাকায় আনার চেষ্টা। টিকিট পাওয়াটা একটু ঈদের সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওই এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কখন যাব, কখন ফ্যামিলির সাথে দেখা হবে, যে সবার সাথে সব কাজিনদের সাথে দেখা হবে, ওইখানের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, আনন্দ তো এটাই। রেলপথে ঈদযাত্রা শুরু, 11 সিন্দুর সহ দুটিতে বিলম্ব। সড়কে যানজট এড়াতে আগে ভাগেই ঢাকা ছাড়ছে পরিবারগুলো। সাগরপথে প্রথম ফেরি সার্ভিসে 1 ঘন্টায় সন্দ্বীপে পৌঁছেছে 6 উপদেষ্টার বহর। আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান উপদেষ্টা। রামপুরায় আগুনে পুড়ল 30টি অটোরিকশা, ক্ষতি কোটি টাকার বেশি। পানির উৎস সংকটে ভোগান্তি ফায়ার সার্ভিসের। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।